শুনানির শেষ দিনেও মাইক্রো অবজারভারদের নিয়োগ নিয়ে কাটল না জট। রাজ্যের পাঠানো অফিসারদের তালিকা নিয়ে ফের চিঠি দিল নির্বাচন কমিশন। রাজ্যের তালিকায় থাকা 30% আধিকারিক নিয়ে আপত্তি রয়েছে সিইও দপ্তরের। এই মর্মে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। গ্রুপ সি কর্মীদের বর্ধিত বেতনের নিরিখে গ্রুপ বি কর্মী হিসেবে দেখানো হয়েছে। এই আরো হিসেবে কাজ করছেন রাজ্যের পাঠানো তালিকায় 440 জন। এটা কিভাবে সম্ভব? রাজ্যের ব্যাখ্যা জানতে চেয়েছে সিইও দপ্তর এবং এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে আরো উল্লেখ রয়েছে যে 8505 জনের মধ্যে 6000 জন সম্পর্কে তথ্য রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। এই 6000-এর মধ্যে গ্রুপ বি রয়েছেন, যারা আসলে গ্রুপ সি কর্মী। তাদের বর্ধিত বেতনের নিরিখে গ্রুপ বি কর্মী হিসেবে দেখানো হয়েছে। কোথায় কে রিপোর্ট করেছেন ডিএমদের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। আর রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন সংঘাত একেবারে তুঙ্গে। ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কড়া মনোভাব নির্বাচন কমিশনের। রাজ্যের 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। মুখ্য সচিবকে ডেকে একেবারে স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন। ডেডলাইন বেঁধে দিল রাজ্যকে। নির্বাচন কমিশন সময়সীমা বেঁধে দিয়ে রাজ্যকে ব্যবস্থা নিতে নির্দেশ দিল এবং সেই সময়সীমা হচ্ছে 17ই ফেব্রুয়ারি। 17ই ফেব্রুয়ারির মধ্যে এই নিয়ে কমিশনকে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। বারুইপুর ও ময়নার 2 ইআরও ও 2 এইআরওর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ আগেই দিয়েছিল কমিশন, কিন্তু ফের রাজ্যের এই 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন, কারণ কমিশনের এই নির্দেশ অমান্য করেছে রাজ্য, এমনটাই অভিযোগ। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত পালন করবার ক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিব কি করেন সেটা নিশ্চিতভাবে দেখার অপেক্ষায় থাকবো। কিন্তু তার পাশাপাশি এটা ভুলে গেলে চলবে না যে আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নন্দিনী চক্রবর্তী মহাশয়া, এই যে দীর্ঘ তালিকা রয়েছে আইএএস আইপিএস অফিসারদের, তারা শুধু নির্বাচন কমিশনের নয়, ভারত সরকারের দেশের যে বিভিন্ন নিয়ম কানুন যে আইএএস আইপিএস অফিসারদের পালন করবার কথা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা উপেক্ষা করবার সাহস দেখিয়েছেন। পশ্চিমবঙ্গ কি দেশের বাইরে? এই আইএএস আইপিএস অফিসাররা কি দেশের অভ্যন্তরে কাজ করছেন না দেশের বাইরে কাজ করছেন? ফলে স্বাভাবিকভাবেই অপেক্ষায় থাকবো পরবর্তী পদক্ষেপ সরকারের কি হয়। আর যদি না নেন, তারপরে নির্বাচন কমিশন যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে নির্বাচন কমিশনের দিকেই মানুষের আঙুল উঠবে। ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কড়া মনোভাব নির্বাচন কমিশনের। যে রাজ্যের 4 অফিসারের বিরুদ্ধে যে রাজ্য ব্যবস্থা নিচ্ছে না, সেটা একেবারে সময়সীমা বেঁধে মুখ্য সচিবকে ডেকে স্পষ্ট বার্তা দিয়ে দিল কমিশন যে নিতেই হবে 17ই ফেব্রুয়ারির মধ্যে। কমিশনকে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। আর এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আক্রমণ শানিয়ে বলেছেন যে বিজেপিকে কাজে লাগিয়ে বিজেপির কথায় নির্বাচন কমিশন আগাম প্রস্তুতি না নিয়েই এ রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে এসআইআর করতে। দেখুন কি বলেছে। নির্বাচন কমিশন গায়ের জোরে বিজেপির নির্দেশে এই এসআইআর প্রক্রিয়াতে ঝাঁপিয়ে পড়েছিলেন, যার না ছিল কোনো প্রস্তুতি, না ছিল কোনো রোডম্যাপ, না ছিল কোনো পরিকল্পনা, না ছিল প্রশিক্ষণ। এবার প্রশ্ন হচ্ছে কারা কমপ্লেন করেছে এদের সম্বন্ধে, কোন বিধিতে এফআইআর হবে? এফআইআর হলে তো আইনের কোনো বিধি দেখাতে হয়, কোন বিধিতে কি দোষে এগুলো তো ঠিক করতে হবে। নির্বাচন কমিশন তো জমিদার নয় আগের মতন, যাও গদ্দান নাও, গদ্দান নাও বললেই গদ্দান নেওয়া এখন স্বাধীন ভারতে যাওয়া যায় না। নির্বাচন কমিশন জমিদারের মতন ব্যবহার করছেন, আর সরকার সেটা দেখবেন। যদি কোনো সত্যি কোনো গাফিলতি হয় নিশ্চয়ই তারা করবেন। কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। এখনো ওলা ড্রেন দেখতে পাবেন, মাছি উঠছে। এই তো উন্নয়ন। ন্যাশনাল প্রজেক্ট ওদের টাকা আছে, বাংলার জন্য আলাদা করে কোনো টাকা নেই। সবার সেটিং আছে, টিএমসি বিজেপি ও দুজনে মিলে যেটা ঠিক করবে সেটাই। নমস্কার। নির্বাচনের আগে দমদম বিধানসভা কেন্দ্র ঘুরে দেখতে এসেছি। আমিও ঘুরবো, আপনাদেরও ঘোরাবো আর বোঝার চেষ্টা করব ভোটের হাওয়া ঠিক কোন দিকে ঘুরছে।
ওভারঅল দারুণ কাজ হয়েছে। এই 10-এর মধ্যে আমি 1 নম্বরও আমি দেবো না। আমাদের এত ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের কিন্তু কোনো অভিযোগই নেই। যেটা দরকার সেটা আমাদের পাইনি। যতটুকু চাহিদা তার থেকে বেশিই পাচ্ছি। অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, ভাবতে বাধ্য করাচ্ছে। দমদম বিধানসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দমদমে মোট 3টি পুরসভা আছে, উত্তর দমদম পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা আর দমদম পুরসভা। এর মধ্যে দমদম পুরসভার মোট 22টি ওয়ার্ড আর দক্ষিণ দমদম পুরসভার 1 থেকে 17 নম্বর ওয়ার্ড নিয়ে দমদম বিধানসভা কেন্দ্র। গলিতে গলিতে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আগে যে রাস্তা ছিল সেই পথে অনুযায়ী কিন্তু এখন এটা রাজপথ। রাস্তাঘাটে তো প্রচুর ক্লেম আছে। রাস্তা কোনো খানাখন্দ নেই, প্রচুর খারাপ অবস্থা। অল্প বৃষ্টিতে গোটা দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চল জুড়ে জলের তলায় চলে যায়। বৃষ্টির উইদিন 10 মিনিটসের মধ্যে জলটা কিন্তু পুরোপুরি নেমে যায়। হাঁটু পর্যন্ত জল থাকেই। একটা বড় সড়ো অ্যাক্সিডেন্টও হয়েছে। খুব একটা যে ভালো পরিস্থিতি ওরকম নয়। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয় না। নিকাশি ক্ষেত্রে তো এখন আর জল জমে না এখানে। বর্ষাকালে আগে বন্যা হতো। গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে, গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে। দু একটা জায়গায় খারাপ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার টাকা এসে গেছে, পথশ্রী কাজ শুরু হয়ে গেছে। আমরা বহুবার অভিযোগ জানিয়েছি, কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, এমপি সবাইকে জানানো হয়েছে। বিগত 15 বছর ধরে সেই কোনো সুরাহা আমরা আজ পর্যন্ত পাইনি। প্রাপ্তবাবু শিক্ষামন্ত্রী তো, ওনার এই কনস্টিটুয়েন্সির মধ্যে এরকম অজস্র উদাহরণ আছে, প্রায় দুর্নীতির চূড়াতে বসে আছেন উনি। দুর্নীতি একটা রাজনৈতিক শব্দ। বিজেপিতে থাকলে যতক্ষণ বিরোধী দলে আছে সে দুর্নীতিগ্রস্ত। যে মুহূর্তে জামা পাল্টে বা জার্সি পাল্টে সে বিজেপিতে চলে যাচ্ছে, সে মুহূর্তে সাধু হয়ে যাচ্ছে। দলটা করেছে পয়সা তুলতে, ফ্ল্যাট করতে গিয়ে টাকা, পুরো নিয়োগ দুর্নীতিতে টাকা। এবারে ওরা তো টিকে আছে টিএমসি বিজেপি বাইনারির মধ্যে দিয়ে। এই বাইনারিটার অবসান হতে চলছে 26 সালের ভোটের মধ্যে দিয়ে। দমদম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস বলছে 1951 সালে অর্থাৎ প্রথম নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী কানাইলাল দাস। মোট 10টি নির্বাচনে দমদম কেন্দ্রটি বামপন্থীদের হাতে গিয়েছিল। তারপর 2001-এ অরুণাভ ঘোষ প্রথমবার তৃণমূলকে এই কেন্দ্র থেকে জয়ের স্বাদ এনে দেন। 2011, 2016 এবং 2021 এই 3টি নির্বাচনে তৃণমূলের টিকিটে টানা ব্যাটিং করে দমদম বিধানসভায় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেলেছেন কিন্তু শ্রী ব্রাত্য বসু। এখানে জল নিয়ে প্রত্যেকবারই একটা সমস্যার কথা শুনি, আবার জলের সমস্যা সেটা সমাধানও করা হয়। এত ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য আমার কোনো অভিযোগ নেই। এখানে জলাজমির ভরাট করে কোনো বিল্ডিং হয়েছে বলে আমি আমার এই 60 বছর বয়সে দেখিনি। একটার সাথে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া, মাঝখানে জায়গা ছাড় নেই, অগ্নি নিরাপকের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই। যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার কোনো বিকল্প ব্যবস্থাই নেই। এখানে বেআইনি নির্মাণে হাইকোর্ট অর্ডার করেছিল একটা বিল্ডিং ভেঙে দিতে হবে, ডিমোলিশন অর্ডার কোর্ট করছে। এরা মিউনিসিপ্যালিটি বসে বোর্ড মিটিংয়ে ঠিক করছে ওর কার্নিস ভেঙে দিলেই হবে, কিন্তু কোর্ট তো ডিমোলিশনের অর্ডার বলেছে। একটা ফ্ল্যাটে যদি আগুন লাগে থাকবে এই অঞ্চলগুলো, কিচ্ছু থাকবে না। জলাজমি বোঝানোর চেষ্টা মাঝে মাঝে হয়, পুলিশ প্রশাসন সতর্ক থাকে, আমরা সতর্ক থাকি, আমাদের স্থানীয় নেতৃত্ব সতর্ক থাকে, সেটা বন্ধ করাও হয়। গোটা পশ্চিমবাংলার মতো দমদম অতলে তলিয়ে গেছে। সরকারি বিদ্যালয়গুলো যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, আর অনেক আছে যেগুলো অলরেডি বন্ধ হওয়ার দিকে দৌড়াচ্ছে। ডাক্তারবাবুরা সব শিক্ষা শেষ করে দিলেন, সরকারি শিক্ষা। মতিঝিল কমার্স কলেজ ব্যাংককে ভাড়া দিয়ে দিচ্ছে, ছাত্রছাত্রী নেই, ভাড়া দিচ্ছে। এখানে পাশে যে আইএলএস হসপিটাল আছে, নার্সিংহোম আছে, সেখানে কোনো বেড নেই। সরকারি হাসপাতালগুলোর অবস্থা তো একদমই খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। লোকে তো এখন বলছে সবকটা চোর, সবকটা চোর। মানুষ তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওটা রাজত্বটা ক্রিমিনালদের হাতে বাত্যবাবুরা তুলে দিয়েছেন। 2026-এর নতুন কিছু ভাবনা আমরা অবশ্যই ভাবব। 100 দিনের টাকা দেয়নি, কাজের টাকা দেয়নি, এনার্জিএসের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, সমস্ত টাকা আটকে রেখেছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এরা তোলে কারণ নিজেদের অন্যায়গুলোকে লেজিটিমাইজ করতে। এত মিথ্যে বললে 18 থেকে 12 হয়েছে, এখন 50-এ আটকে আছে, আস্তে আস্তে 25-ও হয়ে যেতে পারে। এত মিথ্যে বলা ভালো নয়। দুরন্ত ঘূর্ণির মতো ঘুরলাম সারাটা দিন দমদমের এ প্রান্ত থেকে ও প্রান্ত, চষে ফেলেও দম এখনো কিন্তু ফুরোয়নি। তবে সময় তো ফুরিয়ে গেছে, আজ এখানেই আমার সফর শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন শুধুমাত্র এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।